দেশে প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর শতকরা প্রায় 30% উচ্চ রক্তচাপে ভুগছে এবং এই উচ্চ রক্তচাপ অনেকগুলো রোগের পেছনের কারণ, যা একটি সাধারণ মানুষকে ধীরে ধীরে মৃত্যুর দিকে নিয়ে যায়। আরোগ্য নিকেতনের আজকের পর্বের আলোচনার বিষয় উচ্চ রক্তচাপ, কারণ ও প্রতিকার। এই প্রোগ্রামটি সহযোগিতা করছে অ্যাকমি ল্যাবরেটরিজ লিমিটেড। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অধ্যাপক ডাক্তার অদূত চৌধুরী, ঢাকা মেডিকেলের হৃদরোগ বিভাগের প্রধান। আপনাকে অভিনন্দন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ শুভ, আমাকে এখানে আনার জন্য। এই যে আজকে যে উচ্চ রক্তচাপ দিবস, এই দিবসের একটি প্রতিপাদ্য থাকে। এবারের প্রতিপাদ্যটি আসলে কি এবং এটিতে আসলে কি বলা হচ্ছে? এবারে যে প্রতিপাদ্যটি, সেটা বলা হচ্ছে, ইংরেজিতে যদি বলি আমরা, মেজার ইউর ব্লাড প্রেশার অ্যাকুরেটলি, কন্ট্রোল ইট অ্যান্ড লিভ লঙ্গার। খুব গোছানো বলা হয়েছে আর কি, গোছানো এবং বিস্তারিত। যে আমি 3টে ভাগে ভাগ করছি। এই যে বলা হচ্ছে ব্লাড প্রেশারটা আপনি সঠিকভাবে মাপুন, কেন বলা হচ্ছে? দুটো কারণ। ব্লাড প্রেশার মাপাটা সবাই জানে, বলে পারি তো, হ্যাঁ, কিন্তু পারি বললে হবে না। তার কিন্তু নির্দিষ্ট নিয়মকানুন মেপে যদি আমরা না মাপি, তাহলে সেই ব্লাড প্রেশারটা সঠিকভাবে লিপিবদ্ধ হলো কিনা সেটা কিন্তু বলা যাচ্ছে না। বটে। দুটো, যে মেশিনটা দিয়ে মাপছি সেটা ঠিক আছে কিনা। 2 নম্বর, যে কন্ট্রোলিং, এটা তো আমরা বুঝতেই পারি, তবে কন্ট্রোলটা কেন করব? দেখো, ব্লাড প্রেশারের যদি আমরা হিসেবটা নেই, বাংলাদেশের সার্ভে হলো, তাতে বলা হলো 27% উপরে। এখন আমি যত বয়স বেশি ধরবো, 60 বছর উপরে যদি আমি একটা কিছু লোকদের নেই, তার মধ্যে দেখা যাবে 50 থেকে 60% উচ্চ রক্তচাপের রোগী। আচ্ছা, আবার বয়স যত আমি যদি বাড়ছে 20 বছরের নেই, তার মধ্যে হয়তো দেখা যাবে 10% হতে হবে। আমার চোখের মধ্যে রক্তপাত হতে পারে, আমার পেটের মধ্যে বা ওই হাত পায়ের আর্টারিগুলো, ধমনীগুলো এই উচ্চ রক্তচাপের জন্য, ক্রনিক উচ্চ রক্তচাপ, বহুদিন ধরে বেশি প্রেশার আছে, তার আর্টারি ওয়ালগুলো মোটা হয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে, ক্যালসিয়াম জমে যাচ্ছে, তার ফলে ওটা চিকন হয়ে গিয়ে ব্লাড সাপ্লাই কমে যাচ্ছে। সেই প্রবলেমগুলো কিন্তু কমে আসে। তার মানে অনেকগুলো রোগের পিছনে কিন্তু এটা আছে। এবং যখনই এই জিনিসগুলো কমিয়ে দিচ্ছি, তো তাহলে তো আয়ু তো বাড়বেই। এই জন্যই লিভ লঙ্গার বলা হয়। তো উচ্চ রক্তচাপ যত মানুষের আছে, এই যে 30% মানে তো অসংখ্য মানুষের, লক্ষ লক্ষ মানুষের, তার কত অংশ মানুষ আসলে জানে যে তার উচ্চ রক্তচাপ হয়েছে? ও, এটা খুব সুন্দর একটা হিসেব আছে। মোটামুটি রুল অফ হাফ বলা যায়। অর্ধেকই জানে না। আচ্ছা। তো জানলো অর্ধেকই, কোনোদিন চিকিৎসাই করে না, করলো তার অর্ধেকের মাত্র কন্ট্রোল। যদি না জানে, একজন হঠাৎ করে অনেক পরে এসে জানলো, মানে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাওয়ার পরে জানলো, মানে উনি কতটা মারাত্মক ঝুঁকিতে আসলে থাকলেন তার জীবনের? এই উচ্চ রক্তচাপকে এই জন্যই বলা হচ্ছে এটা সাইলেন্ট কিলার। আচ্ছা। নীরবে নিভৃতে সে ব্রেন, হার্ট, কিডনি, প্রেগনেন্সির সময় যে প্রবলেমগুলো হয়, তারপরে বিভিন্ন আর্টারিগুলো সে কিন্তু ড্যামেজ করে যাচ্ছে। একটা সার্টেন লেভেলে না যাওয়া পর্যন্ত আমরা টেরও পাচ্ছি না। আমি পেছনের কারণটা যদি জানতে চাই, যে কেন আসলে এই উচ্চ রক্তচাপ হচ্ছে, এত মানুষের হচ্ছে? একটা জিনিস হলো কি, কিছুটা হলো যে আমাদের যে উচ্চ রক্তচাপের একটা বড় কারণ যদি ধরি এবং ইয়াঙ্গার পেশেন্টে হচ্ছে, সেটা বোধহয় আমাদের লাইফস্টাইল চেঞ্জটা একটা বড় জিনিস। আমাদের কায়িক পরিশ্রম কমে গেছে। আজকাল কিন্তু সবাই আয়সী হয়েছি, লিফট পেয়ে ওঠানামা করি, গাড়িতে চলে চলাফেরা করি, কেউ কিন্তু আগের মতো হেঁটে যায় না। আমরা কিন্তু ছোটোবেলায় স্কুলে যেতাম হেঁটে, রিক্সাই চড়তাম না কখনো। খেলাধুলা করতাম, সেটাও কমে গেছে, খেলাধুলার সুযোগও কমে গেছে। আমি মোবাইল চর্চা দিয়ে এত ব্যস্ত যে আমার ঘুমটা যে শারীরবৃত্তীয় কারণে আমার অসম্ভব জরুরি একটা জিনিস, সেই 6 থেকে 8 ঘন্টা ঘুম আমার এসেনশিয়াল, সেটাকে আমি পাত্তা দিচ্ছি না, বা ঘুমটা অসময়ে ঘুমাচ্ছি, রাতের সময় না ঘুমিয়ে। এই যে লবণ খাওয়ার যে প্রবণতা, এটা তো একটা বলা আছে যে পরিমিত পরিমাণটা আসলে কেমন, পরিমিত পরিমাণ যে 5 গ্রামের বেশি খাওয়া যাবে না, কিন্তু আমাদের ট্রেন্ড তো আমরা অনেক বেশি খাচ্ছি, তাই খাচ্ছি। এবং অন্যান্য খাবারের মধ্যেও কিন্তু লবণ জড়িয়ে যাচ্ছে, সেটি হয়তো আমরা জানি। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস কি জানো, আমি যদি 3 বেলা বাসার খাবার খাই, বরং আমার লবণ খাওয়া কম হয়। কিন্তু যখন আমি বাইরে খাবার খাচ্ছি, এই যে চিপস খাচ্ছি, একটু চানাচুর খাচ্ছি, গিয়ে একটা স্যুপ খাচ্ছি,
যে কোনো বাইরের প্রসেস ফুড খাওয়া মানেই সেখানে লবণ থাকবে, প্রিজারভেটিভ হিসাবে লবণ অথবা চিনি দিতেই হবে, এবং নইলে দুটোই ওই খাবারটা রাখেন থাকবে না। যারা তৈরি করছেন তারা যদি এটাকে লবণ পরিমাণটা কমিয়ে আনেন, কেন এই কথা বলছি, ইংল্যান্ডে আইন করে বলা হলো যে তুমি খাবারের মধ্যে এত পার্সেন্টের বেশি লবণ দিতে পারবে না। তো খাবারের টেস্ট একটু চেঞ্জ হলো, সেটা আসলে রাষ্ট্র দায়িত্ব নিলেই বরং আসলে হ্যাঁ এটা কিন্তু টেস্ট চেঞ্জ হয়। ওখানে কিন্তু প্রথম দিকে কিন্তু অনেক অভিযোগ আসলো, 1 বছর পরে দেখা গেল কারো কোনো অভিযোগ নেই, সবাই অভ্যস্ত হয়ে গেছে। 2-3 বছর পরে দেখা গেল অ্যাভারেজ যে ব্লাড প্রেশারটা জনগোষ্ঠীর এটা কমে গেছে, সেটা কিন্তু অ্যাভারেজটা কমে আসছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। এ পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আরও দুজন অতিথি। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ, চেয়ারম্যান ইন্টারনাল মেডিসিন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। সঙ্গে আরও আছেন একই নাম, আবুল কালাম আজাদ, তিনি সিনিয়র ম্যানেজার মার্কেটিং, একমি ল্যাবরেটরিজ লিমিটেড। আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমি প্রথমে স্যারের কাছে জানবো যে এই যে আমরা ভুল মেশিনে মাপি বা আসলে জানি না, কিন্তু তারপরে মাপার নিয়ম কানুনটা বিজ্ঞানসম্মত কোনটি, এটি যদি সংক্ষেপে একটু বলেন স্যার। আচ্ছা, প্রথমে আমি একটু বলে নিই, ব্লাড প্রেশার মাপার ক্ষেত্রে নিয়ম হচ্ছে, আমরা সবচেয়ে যে ভুলটা করি, আমি ফুল শার্ট পরা আছি পাতলা, সবাই করে কি এটা খুলে ফেলে মাপার সময়, এটা সবচেয়ে বড় ভুল। কারণ আমি যখন মাপলাম এখানে একটা ফলস কাপ হলো, ওকে। আচ্ছা, আমি গিয়ে তাড়াতাড়ি দোকানে ফার্মেসিতে গিয়ে বললাম প্রেশারটা মাপেন তো, এটা হলো ভুল। প্রেশার না মাপার আগে কমপক্ষে আমাকে 5 থেকে 10 মিনিট রেস্ট নিতে হবে। আচ্ছা, ওকে। প্রেশার মাপার নিয়ম হচ্ছে আমি বসে মাপবো, হাতটা আমার সাপোর্টে থাকবো। আচ্ছা, যদি হার্টের লেভেলে থাকতে হবে, দোকানে গিয়ে যখন মাপছি এটা হচ্ছে না আমার, ওকে। মাপার আগে আমি সিগারেট খেতে পারবো না, আমি চা খেতে পারবো না, কফি খেতে পারবো না, আমাকে কাপড় থাকতে হবে, রিল্যাক্স মুডে থাকতে হবে। আমি যখন বসবো প্রেশার মাপবো, পায়ের পরে পাটা রাখা যাবে না, আমি যখন বসবো হেলান দিয়ে বসা যাবে না, আমি যখন বসবো সোজা হয়ে বসতে হবে। তার মানে এই যে জিনিসগুলো যদি আমি কোনোটা যদি আমার ব্যর্থ হয়ে যায়, প্রেশার কিন্তু ভেরিয়েশন হয়। এখানে কাফে আপনি দেখবেন একটা দাগ দেওয়া থাকে, এই ভুলটা সবাই করে। এইখানে আমার আর্টারি থাকে, এই লেভেলের মাপতে হবে, কতটুকু থাকতে হবে, আমাকে বলবো অ্যাটলিস্ট 2 আঙ্গুল উপরে থাকতে হবে। এই জিনিসগুলো কেউ মেনে চলতে হয়, মাপে না। যখন মাপবো আঙ্গুলটা ভিতরে ইজিলি একটু ঢোকার ব্যবস্থা করতে হবে। তো এইগুলো কোনো একটা যদি ব্যর্থ হয়ে যায়, মেশিন সঠিকভাবে পরিমাপ করা সম্ভব না। ভুল আসবে। কিন্তু যখন আসলো তখন তাকে উচ্চ রক্তচাপের কোন পর্যায়ে আপনি পাচ্ছেন? আর্লি স্টেজে পাচ্ছেন না মিডিয়াম স্টেজে নাকি অ্যাডভান্স স্টেজে? আচ্ছা, সেক্ষেত্রে কিছু পেশেন্ট আসে আমাদেরকে কমপ্লিকেশন নিয়ে, তখন তারা প্রথম ধরা পড়ে যে আই এম সাফারিং ফ্রম হাইপারটেনশন। যেমন আসলো কি, হয়তো বুকে ব্যথা হচ্ছে, ইস্কেমিক হার্ট ডিজিজ নিয়ে আসলো, দেখা যাচ্ছে হাইপারটেনশন আসছে, হয়তো স্ট্রোক করে চলে আসলো, তার আমি হাইপারটেনশন পাচ্ছি। অথবা দেখা যাচ্ছে চোখে প্রবলেম হচ্ছে, চোখে দেখছে কম, হাইপারটেনশন। অথবা দেখা যাচ্ছে কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, দেখছি আমি যে হাইপারটেনশন। কারণ এখন হাইপারটেনশনের জন্য কিডনি নষ্ট হয়, কিডনি নষ্ট হওয়ার জন্য আবার হাইপারটেনশন হয়, ভাইস ভার্সা। তো এই ক্ষেত্রে আমরা এগুলো পেতে পারি। আবার কখন দেখা যায় যে না, উনি একটা আসলে অন্য একটা প্রবলেম নিয়ে আসছেন, আসলে এইটার সাথে কোনো সম্পর্কই নাই টোটালি রোগের, কিন্তু আমরা প্রেশার মাপতে গিয়ে দেখতে পাচ্ছি হাইপারটেনশন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে একটু জানতে চাইবো যে উচ্চ রক্তচাপের রোগীদের আসলে প্রতিদিনই ওষুধ খাওয়া লাগে, এবং আমরা এমনও শুনি যে ওষুধটা আসলে অনেক দিন পর্যন্ত চালিয়ে যেতে হয়। ওষুধ আসলে উচ্চ রক্তচাপের রোগীদের যে প্রয়োজনীয়তা, বাংলাদেশ সব ফার্মাসিউটিক্যালসগুলো মিলে আসলে কত অংশ বাংলাদেশে তৈরি করতে পারছে? আমি যদি খুব সহজ ভাষায় বলি, বর্তমানে আন্তর্জাতিক বাজারে বা যতগুলো উচ্চ রক্তচাপের কার্যকরী ঔষধ আছে, আমাদের দেশীয় কোম্পানিগুলো এর ম্যাক্সিমামই আমরা এখানে প্রডিউস করছি। আচ্ছা, আরেকটা বিষয় যদি বলি, যখনই ইন্টারন্যাশনাল মার্কেটে কোনো উচ্চ রক্তচাপের ওষুধ লঞ্চ হয়, যে কোনো ড্রাগই হতে পারে, আমরা দেশীয় কোম্পানিগুলো সবসময় খুব সচেষ্ট থাকি কত দ্রুত ওই প্রোডাক্টটা আমরা বাংলাদেশে লঞ্চ করতে পারি, যাতে আমাদের পেশেন্টরা সবচেয়ে আধুনিক চিকিৎসাটা পেতে পারে। আচ্ছা, একইভাবে বাংলাদেশে যে ওষুধগুলো বিদেশে রপ্তানি হচ্ছে, সেখানেও কি আসলে এই ধরনের ওষুধ আসলে যাচ্ছে কিনা ইন্টারন্যাশনাল মার্কেটে? জি জি, অবশ্যই। ইন্টারন্যাশনাল মার্কেটে আপনি জানেন যে আমরা প্রায় 150টা দেশে আমাদের ঔষধ আমরা রপ্তানি করি। তো ওই রপ্তানি তালিকায় অ্যান্টিহাইপারটেনসিভের অনেক ড্রাগ আছে যেগুলো আমরা দেশে প্রডিউস করি, এবং স্টেট অফ দ্য আর্ট ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিতে আমাদের এগুলো প্রডিউস হয়। সেম প্রোডাক্টগুলো আমরা লোকাল মার্কেটেও দিচ্ছি। সো ওটা আমরা বলতে পারি যে আমাদের সেম স্ট্যান্ডার্ড প্রোডাক্ট আমরা বাইরে আমরা রপ্তানি করছি। আপনাকে ধন্যবাদ। স্যারের কাছে জানবো যে এই উচ্চ রক্তচাপের রোগীর ওষুধের নির্ভরতা আসলে কত বেশি, ওষুধের সঙ্গে তার জীবনযাপনটা আসলে কত ওতপ্রোত যদি বলেন। যারা ব্লাড প্রেশারের রোগী আক্রান্ত, তাদের মধ্যে মাত্র অর্ধেক রোগী জানে যে তার জীবনে ব্লাড প্রেশার আছে।
মাত্র অর্ধেক। অর্ধেক জানে। যাদের ব্লাড প্রেশার আছে তাদের একটা বাংলাদেশের পেশেন্টের মধ্যে একটা ভীতি আছে, একবার শুরু করলে আমাকে আজীবন খেতে হবে, তাই সে খায় না। রাইট, সে অ্যাভয়েড করার চেষ্টা করে। যাদের মধ্যে ওষুধ খাচ্ছেন যারা, তাদের মধ্যে বলা হয়ে থাকে যে 50% ব্লাড প্রেশার কন্ট্রোল না। মানে আমি একটা ওষুধ একবার দিয়ে দিলাম, খাচ্ছি তো খাচ্ছি, প্রেশার মাপারও নাম নেই, কিছু না, আমি খাচ্ছি কিনা। তাহলে এই একটা জিনিস আমার ঝামেলা হয়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে তাহলে বাকি যে অংশটা রইলো, বটমে রইলো, এই একটা অংশই খালি ব্লাড প্রেশারটা কন্ট্রোল। তাহলে দেখা যাচ্ছে যে ওষুধ আমি খাচ্ছি ঠিকই, প্রেশার কন্ট্রোল না, প্রেশার আমার ওষুধ দরকার হচ্ছে, আমি খাচ্ছি না। প্রায় পেশেন্ট এসে আমাদেরকে বলে যে আমি তো প্রেশার কি ওষুধ খেয়ে যাচ্ছি, আমার প্রেশার তো একটা নামেই না, 200 বা 100 হয়ে বসে আছে। আমি তখন তাদেরকে উদাহরণ দিই, আপনি 3 দিন ধরে না খেয়ে আছেন, আপনি আমার বাসায় বেড়াতে আসলেন, আমি যদি আপনার একটা টোস্ট বিস্কুট 1 কাপ চা দিয়ে বলে পেট ভরে খাওয়াই দিলাম, তাহলে এটা হলো? তো আপনার প্রেশার যতটুকু দরকার ততটুকু ওষুধ আমাকে দিতে হবে, প্রেশার আপনার কন্ট্রোল হবেই। কিন্তু স্যার আমি জানতে চাই যে যার সঠিকভাবে নির্ণয় করা গেছে উচ্চ রক্তচাপ, তাকে কতদিন পর্যন্ত ওষুধ খেয়ে যেতে হয়, ওষুধের ব্যাপ্তিটা আসলে কত বেশি? সাধারণত আপনার, আমরা যদি বলে থাকি হাইপারটেনশনের ট্রিটমেন্ট একটা হচ্ছে ওষুধ, আর একটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। তো লাইফস্টাইল মডিফিকেশনটা আমি পরে আগে আসি, তাহলে আমাদের কতদিন খেতে হবে উত্তরটা বের হয়ে যাবে। সাপোজ আমি বলছিলাম যে মোটা যাদের, তাদের মধ্যে ব্লাড প্রেশার বেশি। একটা লোক, তার হাইট হচ্ছে 5 ফুট 10 ইঞ্চি, তার ওজন হচ্ছে 100 কেজি, তার জন্য আইডিয়াল হচ্ছে আপনার 78 কেজি পর্যন্ত সে থাকতে পারবে। তো সেইটা যদি হয়, এখন 100 কেজি থেকে যদি সে তার ওয়েটটাকে কমিয়ে আনতে পারে, তার কিন্তু ওষুধের রিকোয়ারমেন্টটা কমে যাবে, হয়তো ওষুধ নাও লাগতে পারে। আচ্ছা, নেক্সট আমি বললাম যে ডায়েটারি অ্যাপ্রোচ বলে একটা টার্ম আছে, আমরা বলি ডায়েটারি অ্যাপ্রোচ অফ সিস্টেমিক হাইপারটেনশন, যেটাকে বলা হয় থাকে ড্যাশ ডায়েট। তো ড্যাশ ডায়েটটা কী জিনিস? যদি আপনি লবণটাকে বাদ দেন, সারাদিনে 1 চামচ লবণ ম্যাক্সিমাম হচ্ছে আমার জন্য যথেষ্ট। বটে। কোন চামচ? চা চামচের 1 চামচ লবণ, এইটা হচ্ছে আমার জন্য হচ্ছে ম্যাক্সিমাম লবণ। তাহলে আমি এতটুকু খাবো। যদি আমি ফলটা বেশি খাই, যেটাতে পটাশিয়াম থাকে, এগুলো যদি আমি খাই, এগুলো প্রেশার কমাতে সাহায্য করে। নেক্সট হচ্ছে আমরা যে খাবারগুলোতে লবণ থাকে বেশি, যেমন কি আচার থাকে, প্রচুর লবণ থাকে, সমুদ্রের মাছ লবণ থাকে, শুটকি মাছ লবণ থাকে, যাদের ব্লাড প্রেশার থাকে, এই খাবারগুলো যদি আমি একটু অ্যাভয়েড করতে পারি, আমার প্রেশারটা কমে যাবে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। যেহেতু আন্তর্জাতিক মার্কেটে আপনারা এই ওষুধ দিচ্ছেন, বাংলাদেশেও তৈরি করছেন এবং বাংলাদেশের মার্কেটে তো আসলে চলছেই, গুণগত মান নিয়েও আমি একটু জানতে চাই। কিন্তু জনগণের মূল অভিযোগ আসলে দাম নিয়ে, সেটি আসলে লাগামহীন কিনা, বা এই জায়গাতে আপনাদের বক্তব্য আসলে কি? আমি গুণগত মান সম্পর্কে একটু আগে বলে নেই। দেখুন, আমি যদি বলতে চাই যে বর্তমানে বাংলাদেশে অ্যাকমি সহ আরও অনেকগুলো কোম্পানি তাদের যেই স্ট্যান্ডার্ড, সেটা গ্লোবাল স্ট্যান্ডার্ডের সাথে মিট করানোর জন্য অনেকগুলো অ্যাক্রিডিটেশনের মধ্য দিয়ে যাচ্ছে। যেমন আমরা বলতে পারি, আমরা ইউএসএফডি অ্যাপ্রুভাল আছে, দেন ইউকেএমএইচআর অ্যাপ্রুভাল আছে, দেন টিজি অস্ট্রেলিয়ার অ্যাপ্রুভাল আছে, ইভেন ডাব্লিউএইচওর অ্যাপ্রুভালও রয়েছে। সো এই অ্যাপ্রুভালগুলো নিয়ে আমরা স্টেট অফ দ্য আর্ট ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি থেকে যে ড্রাগগুলো আমরা এখানে ম্যানুফ্যাকচার করছি, সেগুলো কিন্তু আমরা ইউরোপ সহ আমেরিকাতেও কিন্তু আমরা বাজারজাত করছি। টোটাল ওষুধ শিল্পের প্রায় 80% কাঁচামাল কিন্তু আমদানি নির্ভর হওয়ায় ডলারের কারণে সংকটে পড়েছেন উদ্যোক্তারা অনেক ক্ষেত্রে। দ্বিতীয়ত, জ্বালানি সংকটের কারণে কিন্তু ফ্যাক্টরিগুলো সার্বক্ষণিকভাবে চালানো অনেক কষ্টসাধ্য হয়ে পড়ছে। তাতে করে আমাদের উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে এবং বিজনেস যে কস্ট, সেটাও বেড়ে যাচ্ছে। এর মধ্যে সরকারের নির্দেশনা মোতাবেক পর্যায়ক্রমে কিছু ওষুধের দাম আসলে আমরা সমন্বয় করেছি। কিন্তু যা আছে মার্কেটে, আমি খুবই সংক্ষেপে জানতে চাই যে কোনো একটা মেকানিজমের মাধ্যমে আপনারা এগিয়ে এসে বা রাষ্ট্রকে আসলে অনুরোধ করে কোনো ট্যাক্স এক্সেমশনের মাধ্যমে বা কোনোভাবে দামটাকে আর একটু কমানো যায় বলে আপনারা মনে করেন? দাম কমানোর ক্ষেত্রে আমি যদি বলতে পারি, আমি আগে শেয়ার করেছি যেটা, যে আমরা যেহেতু আমদানি নির্ভর, আমাদের কাঁচামালটা 80%, সো আমাদের কাঁচামালের তা যাতে আমরা এখানেই প্রস্তুত করতে পারি, এই ব্যাপারে সবাইকে এগিয়ে আসা উচিত। সরকার করছে, কিন্তু এটা কোম্পানিগুলোর মধ্যে সেই আগ্রহ আসলে সবাইকে এগিয়ে আসা উচিত এই জায়গাটাতে। তাছাড়া যে জ্বালানি সংকট বা ইউটিলিটি সাপোর্ট, যেটা, এই সাপোর্টগুলো নিরবিচ্ছিন্ন রাখলে আমার মনে হয় আমাদের পরিস্থিতি পরিবর্তন হবে বা দাম কমানো সম্ভব আর কি, কমবে এবং দাম কমানো সম্ভব হবে। ধন্যবাদ। আমি স্যারের কাছে জানবো যে যখন একটি রোগী উচ্চ রক্তচাপ আছে এবং অনেকগুলো সমস্যা একসঙ্গে, তখন আসলে মানে কোন ডিসিপ্লিনের চিকিৎসকের কাছেই বা যাওয়া উচিত, বা এটার ম্যানেজমেন্ট আসলে চিকিৎসার প্রোটোকলটা আসলে আপনারা কিভাবে মেনটেন করেন? ইন্টারনাল মেডিসিন মানে তো ইন্টারনাল, আমি বলবো, যেমন একটা রোগী ব্লাড প্রেশার নিয়ে আসলো,
সাথে হচ্ছে আপনার হার্টে বুকে ব্যথা আছে, ওকে কার্ডিওলজিস্ট ভেরি গুড। কিন্তু যখন প্রশ্ন হচ্ছে আমার সাথে কিডনিটা খারাপ থাকে, তখন কিন্তু যে কার্ডিওলজিস্ট এসে, আমি উইথ রেসপেক্ট বললো, সে অবশ্যই তার নলেজ আসছে, কিন্তু আমরা যেটা কম্পাইলেশন যেটা বলি, কার্ডিওলজিস্ট তার 5টা ওষুধ দিচ্ছে, কিডনি ডাক্তারের কাছে জি। 5টা ওষুধ দিচ্ছে, যখন পেটের একটু সমস্যা আছে গ্যাস্ট্রোন্টারোলজিস্ট আবার 3টা ওষুধ দিচ্ছেন, আবার একটু শ্বাসকষ্ট আছেন, একটু কাশি আছেন, বয়স্ক মানুষ হয়তো সিগারেট খান, সিওপিডি আছে, যেটাকে আমরা পলিফার্মেসি বলি আর কি। পলিফার্মেসি হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা যেটা দেখা যায় যে আমরা যারা ইন্টারনাল মেডিসিনে যারা আছি, আমাদের আসলে প্রেসক্রিপশন ওষুধের সংখ্যা কম থাকে। জি জি মানে জি। যেটা যেটা আননেসারি, যেটা কাট অফ করা যায়, কারণ আপনাকে বুঝতে হবে প্রতিটা ওষুধের সাথে একটা ওষুধের কিন্তু সাইড এফেক্ট আছে। ধন্যবাদ। আমি আপনার কাছে জানবো যে এই বাস্তবতায়, এই পর্যায় থেকে আগামী দিনে উচ্চ রক্তচাপের ওষুধ উৎপাদনের ক্ষেত্রে বা ন্যায্য মূল্যে মানুষের কাছে দেওয়ার ক্ষেত্রে যেটি সাধারণ মানুষের বক্তব্য আর কি, মানে আপনাদের ভবিষ্যতের পরিকল্পনা কি? ধন্যবাদ। ভবিষ্যৎ পরিকল্পনা আসলে আমরা সবসময় চেষ্টা করে থাকি অ্যাফোর্ডেবল প্রাইসে ওষুধটা আমাদের পেশেন্টের কাছে পৌঁছানোর জন্যে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম গুণগত মানের বিষয়টা, আমরা আসলে যেটা বলতে চাই, স্যার যেটা বললেন, ডেফিনেটলি যে কোন অ্যান্টিহাইপারটেনসিভ কোন পেশেন্টকে আমি কোনটা দিব, এটা কিন্তু ডিফার করে পেশেন্টের হাইপারটেনশনের পরিস্থিতির উপর। তো ওটা আমরা বিবেচনা করে, যেমন আমাদের একমি যেটা আমরা করছি, প্রতিটা ট্যাবলেট 1 টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ কিন্তু আমরা মার্কেটে দিচ্ছি, আচ্ছা, যাতে করে যার যেটা প্রয়োজন সে অনুযায়ী সেজন্য নিতে পেশেন্টরা পারে আর কি। নিতে পারে আর কি। ধন্যবাদ। আমি শেষ প্রশ্ন স্যারের কাছে করতে চাই যে ব্যক্তির তো দায় আছে, সে জানে না সঠিকভাবে পরিমাপ করা বা সেটার জন্য চিকিৎসা নেওয়া, কিন্তু রাষ্ট্র আসলে কিভাবে এই রোগীগুলোকে নিয়ে আসা, আইডেন্টিফাই করা, চিকিৎসা প্রোটোকলের মাঝে নিয়ে আসা, নাগালের মধ্যে সেবাটি দেওয়া, এই প্রত্যন্ত অঞ্চলের এটি মানুষের কাছে সেবার সুযোগটি পৌঁছে দেওয়া, এই জায়গাতে কি করতে পারে স্যার? আমি একটা ভীতিকর মেসেজ দিয়ে শুরু করি। এই মুহূর্তে বাংলাদেশে যত ডেথ হয় 68% হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ। সঠিক। তার মধ্যে গত যে 2023-এর যে রিপোর্টটা ছিল, তাতে 2,73,000-এর উপরে ডেথ ছিল ডিউ টু কার্ডিওভাস্কুলার ডিজিজ। তার মধ্যে প্রায় মোর দ্যান 50%, প্রায় নিয়ার অ্যাবাউট 60% ডেথ ছিল ডিউ টু হাইপারটেনশন রিলেটেড ডিজিজ। তার মানে একটা বিশাল একটা বার্ডেন, মানে 1.5 লক্ষ মানুষ প্রায় মারা যাচ্ছে শুধুমাত্র কার্ডিওভাস্কুলার ডিজিজের মধ্যে। তার উচ্চ রক্তচাপ মধ্যে উচ্চ রক্তচাপ রিলেটেড 1.5 লক্ষ মানুষ। তার মানে এইটার জন্য কিন্তু গভর্নমেন্ট কিন্তু একটা ভালো ডিসিশন নিয়েছে। এখন কিন্তু আপনার সরকারি পর্যায়ে কিন্তু ওষুধ দেওয়া হচ্ছে। জি, হ্যাঁ, লোসারটানটাকে একটা কিন্তু গভর্নমেন্ট লেভেলে, ওষুধটা কিন্তু গভর্নমেন্ট লেভেলে সাপ্লাই করা হয়। কর্নারও করা হয়েছে আর কি। রাইট, কর্নার করা হয়েছে। এটা একটা ভেরি গুড ডিসিশন, ইনিশিয়েটিভ। এবং প্রত্যেকটা কর্নারে ব্লাড প্রেশার মেজারিং মেশিন থাকছে, তো এইটা একটা থাকছে, প্লাস হচ্ছে সিস্টার লেভেলে মাপছেন এবং গভর্নমেন্ট লেভেলে এটা ওষুধ সাপ্লাই দেওয়া হচ্ছে। আপনাকে ধন্যবাদ এবং আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা আবারও আমাদের প্রতিবাদে ফিরে আসি যে রাষ্ট্র যে দায়িত্বই পালন করুক না কেন, তারা সর্বোচ্চ চেষ্টা করছেন, তবে অবশ্যই আপনাকে উচ্চ রক্তচাপের ক্ষেত্রে সঠিকভাবে পরিমাপ করতে হবে এবং একই প্রেসক্রিপশানে যুগ যুগ ধরে চিকিৎসা চালিয়ে না গিয়ে মাঝে মাঝে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে শরণাপন্ন হয়ে দেখতে হবে আপনি কোন অবস্থায় আছেন এবং সঠিক চিকিৎসা আপনি নিচ্ছেন কিনা। যদি আপনি এটি দেখেন তাহলে হয়তো এই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা যেমন সম্ভব এবং আপনি আরও দীর্ঘ জীবন লাভ করতে পারেন। এই ছিল আজকের বিশেষ পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন।